সমস্ত অতিথি ও অভ্যাগতদের শুভেচ্ছা ও নমস্কার জানাই। আপনারা দেখছেন এবং একটু পরেই দেখবেন এই অভিনব বিবাহ। আমাদের কাছে নিশ্চয় এটা নতুন। প্রচলিত বিবাহে যেসব ব্যবস্থাপনা থাকে এখানে সেগুলো অনেক কিছু অনুপস্থিত। এই বিবাহের তাৎপর্যটা একটু ব্যাখ্যা করলে আপনাদের কাছে বুঝতে সুবিধা হবে। কেন আজকে আমরা জানি মানব সভ্যতার আদি পিতা হলেন ভগবান সদাশিব। আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে এই পৃথিবীর ধূলিকণাকে তিনি পবিত্র করেছিলেন, তিনি আবির্ভূত হয়েছিলেন। সেই যুগটা প্রাগৈতিহাসিক যুগ। মানুষের মানসিক উন্নতি কতটা ছিল হয়নি। মানুষ পাহাড়ে পাহাড়ে বিভিন্ন গোষ্ঠীতে বাস করত। গোষ্ঠী থেকে গোত্র পত্র এসেছিল, গোষ্ঠ থেকে বিভিন্ন পাহাড়ে বাস করত এবং তাদের মধ্যে সংগ্রাম হতো, লড়াই হতো বিভিন্ন গোষ্ঠীতে। আদিতে মাতৃকালীন সমাজ ব্যবস্থা ছিল। পরবর্তীকালে অর্থাৎ এক একটা গোষ্ঠীর সর্দার নেই, একে বলা হতো গোষ্ঠ মাতা। মাতৃশাস্ত্র যুগ ছিল। ধীরে ধীরে সেই মাতৃশাস্ত্র যুগ কালক্রমে পরিবর্তিত হয়ে গেল। যারা দৈহিক বলশালী সে পুরুষদের হাতে চলে গেল নেতৃত্বের রাস্তা। শুরু হলো পিতৃশাসিত সমাজ ব্যবস্থা। সেই যুগে এক একটা গোষ্ঠীর সর্দারকে বলা হতো গোষ্ঠ পিতা। গোত্র শব্দটা এসছে বিবাহেতে জিজ্ঞেস করা না, বিয়ের আগে সম্বন্ধ করার আগে আপনাদের কি গোত্র? পাত্রপক্ষ সান্ডিল্য। আচ্ছা, কন্যা পক্ষ কি গোত্র? সান্ডিল্য। ও তাহলে তো হবে না, একই গোত্র হয়ে যাচ্ছে, মানে ওই একই বংশধারা রক্তধারা মিলে যাচ্ছে, তাহলে হবে না। তাই গোত্র অন্য গোত্র, কাশ্যপ ভরদ্বাজ ইত্যাদি ইত্যাদি। এই যে গোত্র মানে সান্ডিল্য, কাশ্যপ, ভরদ্বাজ, এরা সেই যুগে ছিল একজন গোষ্ঠীর নেতা, লিডার, গোষ্ঠ পিতা বলা হতো। আর সে যুগে বিবাহ পদ্ধতি ছিল না। মানুষ শৈলীর মতো ঘুরে বেড়াতো জঙ্গলে মানুষ, জঙ্গলের পশুরা যেমন শৈলীর মতো ঘুরে বেড়ায়। জৈবিক তাগিদের প্রয়োজনে পরস্পরে মিলিত হয়, সন্তান সন্ততি আসে। তেমনি মানুষও সেইভাবেই জীবিকা নির্বাহ হতো, মানুষের জীবন সেইভাবেই চলত। সে ছিল ভীষণ পরিস্থিতি। সন্তানের জন্মদান এবং লালন পালন এর সমস্ত দায়িত্ব ছিল মায়ের উপরে। পিতৃ পরিচয় কখনো জানা যেত, কখনো জানা যেত না কে তার পিতা, সন্তানের পিতা। এই দুঃসহ পরিস্থিতি থেকে মানব সমাজকে মুক্তি দেওয়ার জন্য ভগবান সদাশিব তিনি তো সমাজের সার্বিক মঙ্গলের জন্য সবকিছু দিয়েছিলেন। তিনি তন্ত্রযোগ সাধনা বিজ্ঞান দিয়েছিলেন, মানুষকে হাতে কলমে সাধনা শিখিয়েছিলেন। মানুষ আত্মোন্নতির পথ ধরে কি করে এগিয়ে চলবে, আদর্শতা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, তার বৈবাহিক নির্দেশনা দিয়েছিলেন। আর কি দিয়েছিলেন না, সেই পিছিয়ে পড়া সমাজে তিনি অনেক কিছু দিয়েছিলেন। মানুষ গান করতো, গানের সারেগামা জানতো না, ওই চিৎকার চেঁচামেচি করে সেটাই ছিল তাদের গান। মানুষ নাচতো, নাচের ছন্দ ছিল না, হাত পা ছুড়তো, সেটাই ছিল তাদের নাচ। মানুষ বাদ্যের তার জ্ঞান যাদের ছিল না, তার জ্ঞান বিহীন তারা ওই ঢপাঢপ করে বাজনা বাজাতো আদিম যুগে। শিব কি করলেন, হাতে ধরে ধরে সব শেখালেন। জীবজন্তুর স্বর অনুসরণ করে শেখালেন। সৃষ্টি করলেন সুর সপ্তক, সরজ, ঋষভ, গন্ধার, মধ্যম, পঞ্চম, ধৈর্য, নিষাদ, 7টা প্রাণীর স্বরের উপরে গবেষণা করে তিনি সুর সপ্তক তৈরি করলেন। সা রে গা মা পা ধা নি, সুর সপ্তক। তিনি নৃত্যের উদ্ভাবন করলেন, তাণ্ডব নৃত্য। তাই শিবরাজ নটরাজ
ছন্দ তাল লয় শেখালেন, বাদ্য শেখালেন, নৃত্য শেখালেন, সঙ্গীত শেখালেন, হাতে ধরে ধরে শেখালেন সেই আদিম যুগের পিছিয়ে পড়া সমাজে। আর বিবাহ বিধির পরিবর্তন করলেন। এই যে মানুষ শৈলীর মতো ঘুরে বেড়াতো, তা থেকে সেই বিষম পরিস্থিতি থেকে সমাজকে মুক্তি দিতে একটা সত্যিকারের সমাজ যাতে গড়ে ওঠে, পুরুষ নারী ভালোভাবে জীবন নির্বাহ করতে পারে, সেই জন্য তিনি একটা নতুন পদ্ধতির প্রচলন করলেন। তার নাম দিলেন বিবাহ। অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে একজন নারী এবং একজন পুরুষ শপথ গ্রহণ করে নতুন জীবনে প্রবেশ করবে, যে জীবনকে বলা হচ্ছে দাম্পত্য, কি বলবো, পারস্পরিক দাম্পত্য সম্পর্কে আবদ্ধ হবে। আর তারা পরিগণিত হবে স্বামী ও স্ত্রী রূপে। স্বামী ও স্ত্রী, স্বামীর দায়িত্ব হবে স্বামীকে বলা হতো, যিনি ভরণ পোষণ করেন। এখন দেখবেন বিবাহেতে বিয়ে করার পরে স্ত্রীকে স্বামী বলে, আজীবন তোমার হাত কাপড়ের দায়িত্ব নিল। অর্থাৎ যিনি স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছেন, সেই অর্থে সংস্কৃতে ভর্তা শব্দ এসছে, ভর্তা থেকে চলিত বাংলা এসছে ভাতার। প্রচলিত গ্রাম বাংলায় এটা একটু এই শব্দটা একটু কি বলবো, একটু নিচু অর্থে ব্যবহৃত হয়, কিন্তু মানেটা ভালো। এর অর্থ হচ্ছে স্বামী, যিনি ভরণ পোষণ করেন। আর কলত্র স্ত্রী, যিনি সংসার লালন পালনের দায়িত্ব যান। সেই বিধান দিলেন, যিনি স্ত্রীর ভরণ পোষণ করবেন, স্ত্রীর সন্তানদের দায়িত্ব হলো তিনি স্বামী রূপে পরিগণিত হবেন। আর স্ত্রীর দায়িত্ব হলো সংসার, সন্তান, স্বামী, সবার লালন পালন, যত্ন নেয়া, তিনি স্ত্রী রূপে পরিগণিত হবেন। এই শিবের বিধানে তখন থেকে সেই বিবাহ পদ্ধতি চালু হলো। এবং শিবই ছিলেন মানব সভ্যতার ইতিহাসে প্রথম বিবাহিত পুরুষ। শিব তৎকালীন ও পারস্পরিক সংগ্রামের গোষ্ঠী গুলিকে মিলিত করার জন্য 3 গোষ্ঠীর 3 কন্যাকে বিবাহ করলেন। আর্য কন্যা গৌরী, মঙ্গল দেশীয় কন্যা গঙ্গা, আর দ্রাবিড় দেশীয় কন্যা কালী। না, এই তথাকথিত দেবতা, মাটির দেবতা এরা নয়, এরা রক্তবংশের মানবী ছিল সবাই। এইভাবে বিবাহের আদি ইতিহাস। তারপর থেকে কালক্রমে এই বিবাহ সমাজের ক্রমবিকাশের সাথে এগোতে এগোতে আজকের বিবাহ পদ্ধতিতে অনেক আবির্ভাব আসছে, নিয়ম নীতি আসছে, নিয়ম নীতির যুবক আসছে। এই যে বিবাহের যে সূক্ষ্ম রূপটা প্রায় হারিয়ে গেছে বসেছে। বিবাহকে কেন্দ্র করে পণ প্রথা চালু হয়েছে, জাতপাতের চালু হয়েছে, যার ফলে যে বিবাহের নামে নারীকে, কন্যাপক্ষকে নিপীড়ন, শোষণ করা হয়েছে এবং অতীত করা হচ্ছে। এই যে সমাজের যে একটা অবস্থা, পুরো অবস্থা, এই অবস্থা থেকে সমাজকে মুক্তি দিতে আজকে এই যুগে আবার যুগপুরুষ কারণ ব্রহ্ম মহাসম্ভূত রূপে ভগবান শ্রী শ্রী আনন্দমূর্তিজির আবির্ভাব। তিনি মানবের তথা জীব জগতের কল্যাণে দিলেন একটা সর্বাত্মক জীবনাদর্শ, যার নাম আনন্দ মার্গ। সমাজের সমস্ত কিছুকে তিনি ঢেলে সাজানোর জন্য সমস্ত কিছু নতুন করে দিলেন। আজকে সমাজে বিবাহ ব্যবস্থা, শ্রাদ্ধ থেকে আরম্ভ করে সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, শিক্ষা, সাহিত্য, অর্থনীতি, শিল্প, সংস্কৃতি, সর্বক্ষেত্রে একটি চরম অবক্ষয় নেমে এসেছে। শোষণ, নিপীড়ন, বঞ্চনা, কুসংস্কারে ভর্তি। তাই এ থেকে মানুষকে মুক্তি দিতে, একটা নতুন সমাজ গড়ার লক্ষ্যে তিনি এই সামাজিক অনুষ্ঠানগুলোকে ঢেলে সাজালেন। আর তিনি দিলেন এই চর্যাচর্য। সেই চর্যাচর্যের বিধি অনুসারে আনন্দমার্গীয় প্রথায় বৈপ্লবী বিবাহ, এই একটু পরে মূল অনুষ্ঠান শুরু হবে। বৈপ্লবী বিবাহ কাকে বলা হচ্ছে? আনন্দমার্গের বিবাহ পদ্ধতি নানা গুণে, এর নানা বৈশিষ্ট্য আছে। আজকে তো বেশি কিছু বলা সম্ভব নয়, আমি কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করবো, তারপরে বিবাহের মূল অনুষ্ঠানে প্রবেশ করবো। আনন্দমার্গ বিবাহ পদ্ধতি এই যে বলা হচ্ছে বৈপ্লবিক। কেন বৈপ্লবিক? না, আমরা জাতপাত মানি না। জাতপাত মানুষের সৃষ্টি। বিবাহের সময় যে জাতপাতের কথা বলা হয়, নিজের নিজের জাত দেখা হয়, জাত মানুষের সৃষ্টি। যত বেশি ইন্টারকাস্ট, ইন্টার প্রভিন্স, ইন্টার কি বলবো ন্যাশনাল বিবাহ হবে, বিভিন্ন ব্লাড গ্রুপের মিশ্রণ হবে, তত বেশি প্রজন্ম উন্নত হবে, উন্নত প্রজন্ম হবে। সেম ব্লাড গ্রুপের মধ্যে যদি বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়, বিজ্ঞান বলছে সেই প্রজন্ম দুর্বল হয়, বিকলাঙ্গ হতে পারে, সন্তান সন্ততি ইত্যাদি ইত্যাদি।
তাই অসময়ের বিবাহ আমরা উৎসাহিত করছি। এর মাধ্যমে আজকের সমাজের যুগ যুগ ধরে অচল হয়ে আছে যে জাতপাত ভেদ প্রথা, এটাকে উপরে ফেলা দরকার। এটা মানব কল্যাণের পক্ষে ক্ষতিকারক। তাই যেখানে জাতপাতহীন অসময়ের বিবাহ হচ্ছে এবং যেখানে পণ দেওয়া হচ্ছে না বিনা পণে, আনন্দমার্গের বিবাহ পদ্ধতির আরেকটি বৈশিষ্ট্য হল পণ রহিত বা পণবিহীন বিবাহ পদ্ধতি। এটা পণ কেন, কিসের জন্য? ওই যে শিবের সময়, আরেকটা কথা বলি, শিবের সময় তখন বিবাহ পদ্ধতি চালুর আগে ওই পাহাড়ে পাহাড়ে সংঘর্ষ হতো। আর কি হতো, যে পাহাড়ের গোষ্ঠীরা পরাজিত হতো ওই জয়ী গোষ্ঠীর মানুষরা কি করতো, ওই পরাজিত গোষ্ঠীর মানুষদের কোমরে দড়ি বেঁধে নিয়ে আসতো। মেয়েদেরও পরাজিত গোষ্ঠীর মেয়েদের কোমরে দড়ি বেঁধে নিয়ে আসতো। কখনো কখনো হাতে শৃঙ্খল দিয়ে নিয়ে আসতো, জোর করে নিয়ে আসতো। অনেক সময় মাথায় আঘাত করতো, মাথা ফেটে রক্ত পড়তো। অনেক পরে পরবর্তীকালে আজকে সেই যে মেয়েদের শৃঙ্খল বদ্ধ অবস্থায় নিয়ে আসা হতো, আজকের তথাকথিত বিবাহ পদ্ধতিতে শৃঙ্খল রূপান্তরিত হয়েছে নোয়া। বলা হয় মেয়েদের হাতে নোয়া থাকে, এরকম মঙ্গলের প্রতীক বলা হয় না। মায়েরা বোনেরা, এই নোয়াটা হলো মেয়েদের শৃঙ্খলের প্রতীক। আর ওই যে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসা হতো মেয়েদের, সেই কোমরে দড়িটাই আজকের তথাকথিত বিবাহে, বিয়ের পরে ওই যে গাঁট ছড়া বাঁধে না, গাঁট ছড়া, এই সেই গাঁট ছড়াগুলো মেয়েদের বন্ধনের প্রতীক। তাই আনন্দমার্গীয় বিবাহ পদ্ধতিতে আমরা এই গাঁট ছড়া এগুলো স্বীকার করি না, স্বীকার করা হয় না। মেয়েদের বন্ধনের প্রতীক, দাসত্বের প্রতীক। এ সম্বন্ধে আরেকটি দেখুন, আনন্দমার্গ বিবাহ পদ্ধতির আরেকটা বৈশিষ্ট্য হলো আমাদের বিবাহ স্বেচ্ছায় যদি কেউ পারে, স্বেচ্ছায় তার পরিবারকে মেয়েকে দিতে পারলে ঠিক আছে, ঘৃণা করে। কিন্তু লোক দেখানো ওই পণ, আমাদের ঘরের মেয়েরা কি হাটে বাজারের গরু ছাগল যে পণ দিয়ে তাকে কেনা হবে? বুদ্ধের শ্রী হনুমতি বললেন যে ছেলেরা সব আদর খাবে বাপের কোলে বসে, আর মেয়েরা কি এসেছে তবে বনের জলে ভেসে। নারী পুরুষের এই যে বৈষম্য যুগ যুগ ধরে চলছে, আনন্দমার্গীয় সমাজ ব্যবস্থায় এর অবসান করা হয়েছে। নারী পুরুষ সমান। কেন সমান? আমি আমার বক্তব্যের শেষ চরণে আর একটা প্রমাণ দেব, তখন বুঝবেন। এটা কথা নয়, বাস্তবে আমরা স্বীকার করে নিয়েছি। পণ নেই, সম্প্রদানও নেই। প্রচলিত বিবাহে সম্প্রদান করে পাত্র কন্যা পক্ষের বাবা বা অভিভাবক মেয়েকে দান করে। ওই আগেই বলল, মেয়েরা কি দানের বস্তু? হাটে বাজারে গরু ছাগল বা কি বলবো গয়নাগাটি? মেয়েদের প্রতি চরম বঞ্চনা, অবমাননা, মেয়েদের নারীত্বের প্রতি এটা চরম অবমাননা। তাই আমরা এই সম্প্রদান স্বীকার করি না, আমরা সম্প্রদান স্বীকার করি না। এ প্রসঙ্গে আমার একটা ছোট্ট কথা মনে পড়ছে, ওই কৈশোর জীবনের লৌকিক কাকার বিয়ে হচ্ছে। বিয়ের আগে কাকা যাচ্ছে বিয়ে করতে, আমি সত্যি লিখব এবং আমার লৌকিক ঠাকুরমা কাছে লৌকিক কাকা গেল, আমি পাশাপাশি আছি, তখন তো বোধ শক্তি হয়নি। ঠাকুরমা জিজ্ঞেস করছে ছেলেকে, বাবা তুই কোথায় যাচ্ছিস? ছেলে বলছে, অর্থাৎ যিনি বিয়ে করতে যাচ্ছে, মা তোমার দাসী আনতে যাচ্ছে। তখন ওই মর্ম বুঝিনি, ছোট ছিলাম তো। পরবর্তীকালে আনন্দমার্গের সংস্পর্শে এলো, তারপর সন্ন্যাসী হলো। এর মর্মার্থ আনন্দমূর্তির দর্শনের ব্যাখ্যা আলোকে বুঝলাম কি নিপীড়ন নারীর প্রতি হয়ে চলেছে সমাজে এখনো। সে কি বাবা, বল দাসী আনতে যাচ্ছে, বলে বল জীবন সঙ্গিনী আনতে যাচ্ছে, অর্ধাঙ্গিনী আনতে যাচ্ছে, দাসী। এখনো শিক্ষিত সমাজের ছেলেরা ওই কথা বলি যায় প্রথা, যে প্রথা আর পিছনে কোন ন্যায়সঙ্গত যুক্তি নেই, এটা একটা অমানবিক প্রথা। তাই আমাদের মেয়েরা কোনোদিন সম্প্রদায়ের শিকার হবে না, সম্প্রদান। তারপরে বৈশিষ্ট্য হলো আনন্দমার্গ বিবাহ পদ্ধতির বৈশিষ্ট্য হলো, দেখুন এই বলা হলো যে মন্ত্র তথাকথিত বিবাহ পদ্ধতিতে এই পাত্র কন্যার বিশেষ কোনো ভূমিকাই থাকে না। ওই কি মন্ত্র কমন পড়ছে অঙ্গন কম করে তার বিন্দু বিসর্গ তারা বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। শুধু একটা কথাই আমরা জানি, কি যদিও হৃদয় মম, ব্যাস এইটুকুই।
এখানে দেখবেন একটু পরে এই এখানে শাস্ত্রের মন্ত্র সেখানে পড়া হচ্ছে, সেটা সংস্কৃতে। কেন? আনন্দমোহন একটি ইউনিভার্সাল সংগঠন, সারা বিশ্বের যে কোনো ভাষী এই এক সংস্কৃত ভাষায় মূল মন্ত্রটা পাঠ হয়। কিন্তু তারপরে মন্ত্রের যে ভাবার্থটা, বর এবং কনে শপথ করবে তার মাতৃভাষায়। এখানেও সেটা শুনবেন আপনারা, মাতৃভাষায় শপথ গ্রহণ করবে। প্রচলিত বিবাহে দেখবেন অগ্নিকে সাক্ষী রেখে বিবাহ হচ্ছে। অগ্নি তো পার্থিব বস্তু, আনন্দমার্গে অগ্নির বদলে আমরা কি বলি? এই শপথে হচ্ছে পরম ব্রহ্ম মার্গগুরু তথা পরম ব্রহ্মের নামে এই বর কনে শপথ গ্রহণ করবে। আচ্ছা, এই যে বলা হচ্ছে আজীবন ভাত কাপড় সাহা মন্ত্র করছে ব্রাহ্মণ বলছে বরকে দিয়ে, অর্থাৎ তোমার ভাত কাপড়ের ব্যবস্থা দিল। আনন্দমার্গে বিবাহ পদ্ধতি বৈশিষ্ট্য কি? সেখানে পাত্র শপথ গ্রহণ করছে পাত্রীর শারীরিক, তার গ্রাসাচ্ছাদন, ভরণ পোষণ সহ সমস্ত রকম শারীরিক বিকাশের দায়িত্ব নিচ্ছি। তারপরে চরণে বলা হচ্ছে পরস্পর স্ত্রীও বলছে, স্বামী স্ত্রীকে শপথ করছে, বলছে পরম ব্রহ্মের নামে, যে স্বামী স্ত্রীও বলছে স্বামী তার শারীরিক বিকাশ, তার সমস্ত কিছুর জন্য আমি শপথ গ্রহণ করছি, দুজনই শপথ গ্রহণ করবো। তারপর স্টেজে মানসিক বিকাশ, স্বামী শপথ নিচ্ছে স্ত্রীর মানসিক উন্নতি বিধানে যথোচিত ব্যবস্থা গ্রহণ করে শপথবদ্ধ রইল। স্ত্রীও শপথ নিচ্ছে স্বামীর মানসিক বিকাশের জন্য আমি যথোচিত যথাসাধ্য আমি শপথবদ্ধ হলাম তার মানসিক উন্নতি বিধানের জন্য। সর্বশেষে পরস্পর শপথ নেবে স্বামী স্ত্রী পরস্পরের আধ্যাত্মিক উন্নতি বিধানে পরস্পরে উভয় দায়বদ্ধ থাকবে। তাই এখানে পাত্রপাত্রী শুধু ভরণ পোষণ নয়, তার শারীরিক, তার মানসিক, তার আর্থিক শারীরিক বিকাশের জন্য উভয়ই দায়বদ্ধ থাকবে। সেইভাবেই শপথ নেবে যাতে তারা আমাদের সমাজে হর পার্বতীকে আদর্শ দম্পতি ধরা হয়। হর পার্বতী, তাই তারা যাতে তাদের ভবিষ্যৎ জীবন হর পার্বতীর মতো সুখে স্বাচ্ছন্দ্যে দাম্পত্য সম্পর্ক অতিবাহিত করতে পারে, সেই জন্য সেই লক্ষ্যে তারা এখানে শপথ নেবে। আর পরিশেষে যে কথাটি বলে শেষ করবো, এই যে নারী পুরুষের সমানাধিকার করে বলছিলাম, আনন্দমার্গের বিবাহ পদ্ধতিকে কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে। প্রচলিত বিবাহে ব্রাহ্মণ পুরুষ ব্রাহ্মণ পৌরোহিত্য করে। এখানে একটু পরেই দেখবেন বিবাহে পৌরোহিত্য করবে আনন্দমার্গের আচার্য এবং আচার্যা, সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী। কিন্তু যেখানে সন্ন্যাসী সন্ন্যাসিনী উপলব্ধ নয়, সেখানে বরিষ্ঠ মার্গের অনুগামী মহিলা এবং পুরুষ তারা আচার্য এবং আচার্যের ভূমিকা পালন করতে পারে, সেই বিধানও দেওয়া আছে। তাই এখানে দেখবেন একটু পরেই পাত্রপক্ষে সন্ন্যাসী তথা আচার্য পৌরোহিত্য করবেন এবং পাত্রীপক্ষে মহিলা সন্ন্যাসী তথা সন্ন্যাসিনী তিনি আচার্যের দায়িত্ব পালন করবেন। এটা একটা যুগান্তকারী বিপ্লব। আনন্দমার্গ নারী পুরুষের সমানাধিকার কার্যত তত্ত্বে নয়, বৈবাহিক জগতে স্বীকার করে নিয়েছে এবং প্রচলন করেও দিয়েছে সমাজের মুখে। তাই সুদীবৃন্দের কাছে আহ্বান জানাবো, আসুন আপনারা এই বিবাহ পদ্ধতি দেখুন। আর এই সমাজে বিবাহের নামে যত কিছু কি বলবো অন্ধবিশ্বাস, কুসংস্কার, পণ সম্প্রদান এগুলোকে উপরে ফেলে একটা নির্মল সত্যিকারের আনন্দদায়ক এই যে আনন্দমার্গের পদ্ধতির যে বিবাহ পদ্ধতি আপনারাও আপনাদের পরিবারে বাস্তবায়িত করুন, তাতে সমাজের মঙ্গল, সবার মঙ্গল। এই বলে আসুন এবার আমার বিবাহের মূল অনুষ্ঠানে প্রবেশ করি। সবাইকে এই বিবাহ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।